বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ শুক্রবার 20 ডিসেম্বর। আজকে আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করব। আশা করি যারা আমাকে শুনছেন আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ এবং তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যদি আমাকে অনুসরণ করে থাকেন তাহলে আমার এই চ্যানেলকে পছন্দ করলে একটি সাবস্ক্রাইব করবে, আমাকে অনুপ্রাণিত করবে। আমি আপনাদের দোয়া ভালোবাসা চাই। যাই হোক, আপনারা বরাবরই দেখেছেন আমি বিভিন্ন টক শোতে, আমার বিভিন্ন ফেসবুক পেজের ওয়ালে, স্ট্যাটাসে, বিভিন্ন প্ল্যাটফর্মের লেখালেখিতে আমি চেষ্টা করেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যে জুলাই বিপ্লবের মাধ্যমে হাজারো ছাত্র জনতা শ্রমিকের রক্তের বিনিময়ে এবং হাজারো বা লক্ষাধিক আহত মানুষের রক্তের বিনিময়ে যে বিপ্লবের মাধ্যমে সরকার গঠিত হয়েছিল, সে অন্তর্বর্তীকালীন সরকারকে, যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ ইউনূস। কিন্তু আমি আজকে দুঃখের সাথে ওনাদের কিছু সরকারের কর্মকাণ্ডের কিছু আলোচনা করতে চাই। বরাবরই আমি চেষ্টা করেছি পজিটিভ গঠনমূলক আলোচনা করার জন্য। এমনকি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচনের জন্য সরকারের উপরে চাপ তৈরি করছিল যে সংস্কারের পূর্বে নির্বাচন, তখন আমি এটার পক্ষে ছিলাম না। আপনারা নিশ্চয়ই সেটা অবহিত আছেন, আপনারা আমার অবস্থান দেখেছেন। আমি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে আমি আমার মতামত তুলে ধরেছি। কিন্তু আমার আকাঙ্ক্ষা ছিল যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত দৃশ্যমান কিছু পদক্ষেপ নেবে। কিন্তু আসলে আমি গভীরভাবে মর্মাহত হই যখন ফেসিবাদের অন্যতম দোসর এবং জুলাই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের যখন 95 দিন বাংলাদেশে অবস্থান করে ভারতের সহায়তায় আমাদের দেশের বর্ডার গার্ড কে চোখে ফাঁকি দিয়ে, ধুলো দিয়ে কিভাবে পালিয়ে যান, যখন সেই সংবাদটা শুনতে পাই তখন আমি ব্যথিত হই। যখন আমি শুনতে পাই, দেখতে পাই ভারতের পশ্চিমবঙ্গে পতিত সরকারের দোসররা ঘুরে বেড়ায়, পিকনিক মুডে থাকে, বিভিন্ন বারে, ডান্স ক্লাবে উৎসব করে, তখন ব্যথিত হই। আমরা যখন দেখি যে যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে পুনর্বাসন করা এবং বিভিন্নভাবে তাদেরকে সরকারের ভেতর থেকেই সরকার কেউ একজন বা দুইজন, পাঁচজন, যাই হোক না কেন, তারা শেল্টার দিচ্ছে। আমি ব্যথিত হই এই বিষয়গুলো দেখে। যখন আমরা দেখি যে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে জুলাই আগস্টে চালিয়েছে, যাদের মাধ্যমে ফেসিবাদী হাসিনা সেই দোসররা বা তাদের প্রেতাত্মারা, বিশেষ করে পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলর, মেম্বাররা তাদেরকে পুনর্বাসন করার দাবি তোলে এবং সেখানে আমাদের ছাত্র নেতারা বক্তব্য দেন। যদিও তারা তাদের অবস্থান পরিষ্কার করেছেন, কি বলেছেন, কেন ডেকেছেন, কেন তাদের কথা শুনেছেন, সবই ঠিক আছে, কিন্তু তারপরে জনমনে সংশয় তৈরি হয়। এছাড়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ভিডিও বেশি লম্বা করি না, আপনারা স্বাভাবিকভাবেই দেখেন, যার কারণে অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। অন্তর্বর্তীকালীন সরকার একজন বিশ্ববরেণ্য ব্যক্তির নেতৃত্বে
পরিচালিত হচ্ছে এটা বিশ্ববাসী জানে, কিন্তু তারপরেও একটি স্টেবল সরকার, একটা নির্বাচিত সরকারের সাথে অন্য রাষ্ট্রগুলো তাদের ব্যবসায়িক চুক্তি, কূটনৈতিক চুক্তিগুলো করতে যতটা সাবলীল এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোন দেশের অন্তর্বর্তীকালীন বা আনস্টেবল কোন সরকারের সাথে সেটা করতে তারা ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না বলে আমি মনে করি। সুতরাং যদি এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত কিছু যে মানে চুক্তি অনুযায়ী জনগণের সাথে এই সরকারের চুক্তি অনুযায়ী, যেহেতু এই সরকার জনগণের সমর্থিত সরকার, যদি সংস্কার কাজগুলোকে ত্বরান্বিত করে দৃশ্যমান কিছু উন্নতি বা উন্নয়ন যদি জাতীয় জীবনের পরিবর্তন না আসে, তাহলে কিন্তু এই সরকার ব্যর্থতা হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের জীবনে এক মহা বিপর্যয় নেমে আসবে। যারা ভারত সহ ভেতরে বাহিরে যারা শকুনের মতো কালো থাবা দেওয়ার জন্য আমাদের দিকে ওত পেতে আছে, তাদের জন্য সেই রাস্তা আরো প্রশস্ত হবে। আমি আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়গুলো মাথায় রেখে ওনারা যেন দ্রুতই পদক্ষেপ গ্রহণ করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে শুনবার জন্য।